আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা পদ্ধতির সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার 14 আসামির বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গত 30 সেপ্টেম্বর আদালতের কাছে আসামিদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান জানান, এ মামলায় 17 আসামির মধ্যে 3 জন গ্রেফতার হলেও এখন পর্যন্ত 14 জন আসামি গ্রেফতার হয়নি। গত 16 জুলাই কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। গত 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এর আগে সাইদ হত্যা মামলার 2 জন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছে এসআই আমির আলী এবং শ্রী সুজন চন্দ্র রায়, তারা গ্রেপ্তার হন। আর বাকি আরেকজন যে আসামি, উনি পুলিশের আইজিপি, অন্য মামলায় গ্রেপ্তার আছেন। ফলে বাকি যে 14 জন, এই 14 জনের উপরে নিষেধাজ্ঞার আবেদন করলে কোর্ট আদালত, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেন এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন। আশুলিয়ার শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ওসব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো ও কাঠগড়ার কারখানা পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি কারখানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে শ্রম আইনের 13-এর এক ধারা এখনো 7টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয় বর্ণনা না হওয়ায় 11টি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারওয়াল আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। সাধারণ করদাতারা যে কর দিচ্ছেন তা যেন অপচয় না হয়, সেজন্য রাজস্ব সংগ্রহ পদ্ধতি অটোমেশন করার উপর গুরুত্ব আরোপ করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রামে আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স অফিসারদের করদাতা বান্ধব হতে হবে, করদাতাদের উপযুক্ত সম্মান দিতে হবে। পার্সোনালি বিশ্বাস করি অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়াটা অত্যন্ত সহজ এবং অনলাইনে ট্যাক্স রিটার্ন দিলে আপনি সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট লেটার পেয়ে যান। আপনার টিআইএন সার্টিফিকেট যে ফর্মে আপনি চান আপনি নিজেই নিয়ে নিতে পারেন। এবং অটোমেশন, আমরা এনবিআর এর ওভারঅল আমাদের অটোমেশনকে বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা একটা অটোমেশন প্ল্যান করবো এবং এটা ধীরে ধীরে বাস্তবায়ন করব। চলতি মৌসুমে ডেঙ্গুতে 1 মাসে সর্বোচ্চ 91 জনের প্রাণহানি হয়েছে সেপ্টেম্বরে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, অক্টোবর মাসেও ডেঙ্গুতে মৃত্যু কমবে না, বরং মশার প্রজনন ঘনত্বের বিবেচনায় হটস্পটগুলো চিহ্নিত করে এডিস মশা নিধন না করলে মৃত্যুর মিছিল ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জানতে বাকি কেকার রিপোর্ট। এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে চুক্তির আওতায় মশার প্রজনন ঘনত্ব জরিপ পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। গত সপ্তাহে উত্তরা, গুলশান ও বনানীতে এডিস মশার প্রজনন পরিস্থিতির জরিপ হয়েছে। দক্ষিণ সিটির ধানমন্ডি ও যাত্রাবাড়িতেও জরিপ করে গবেষণা টিম। ওই 5 এলাকায় এডিস মশার ব্লুটো ইন্ডেক্স বা প্রজনন ঘনত্বের ন্যূনতম সহনীয় মাত্রা 20-এর কয়েক গুণ বেশি পাওয়া গেছে। আর জুলাইতে করা জরিপে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতেও মশার প্রজনন ঘনত্ব বেশি পেয়েছিলেন গবেষকরা। সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি যে খারাপ আকার ধারণ করবে সেটি জুলাই মাসেই আমি আমার গবেষণা থেকে বলেছি। যখন কোথাও এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে থাকে তখন ধরে না হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার 174 জনের মধ্যে 93 জন ঢাকা দক্ষিণ সিটির, আর 25 জন মারা গেছে উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, ডেঙ্গুতে প্রাণহানির উচ্চ হার ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এডিস মশার প্রাপ্ত ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এগুলো মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশ ভয়াবহ আকারে।
যদি আমরা এটিকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বছর জুড়েই ডেঙ্গুর প্রকোপ এবছর থাকবে। তাই এখনই জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগী এবং হাসপাতাল যেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা হয় সেখানে যদি উড়ন্ত মশা থাকে তাহলে সেই মশাগুলো জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগ ছড়াবে। সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টও করতে হবে। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করার জন্য জনগণকে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। মশার হটস্পট চিহ্নিত করে নিধন করা না গেলে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপ চক্র থামানো যাবে না বলে কীটতত্ত্ববিদদের আশঙ্কা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নাশকতা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নেতাকর্মীরা নাশকতা রোধে সব মন্দিরে পাহারায় থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর সদর উপজেলার সল্লাঘাটিয়া এলাকার বাসিন্দা নিহত মুক্তিযোদ্ধা শেখ আহমদ রতনের স্ত্রী ও সন্তানরা। দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। পুলিশ সুপার প্রকৌশলী আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। জেলায় এবছর 694টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হবে। কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা পারভিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সদর থানার ওসি মাসুদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক ও অন্যরা। নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির নেতারা। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। পিরোজপুরে জেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বরিশাল র্যাব 8-এর সিও আরাফাত ইসলাম। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শেরপুর জেলায়ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নোয়াখালীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। নীলফামারীর ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। রংপুরে 32 বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাম্পিংয়ে অংশ হিসেবে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা হয়েছে। রংপুর বিভাগের 22টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 300 ক্যাডেট এতে অংশ নেয়। পরে ক্যাডেটদের মাদক বিরুদ্ধে শপথ করানো হয়। অনিয়ম, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতি ও শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে অভিযুক্ত প্রধান শিক্ষক আবু তালেবের পদত্যাগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা হয়েছে। জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বালক ও বালিকাদের পৃথক 2টি করে গ্রুপে বিভিন্ন ইভেন্টে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের 73 জন ক্ষুদে সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপ ও ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এবং অন্যরা। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।